নমস্কার আমার সমস্ত গল্পপ্রেমী বন্ধুদেরকে। গল্পের গরুতে আপনাদের অনেকটা স্বাগত। গল্পের গরু যা গাছে নয় আমাদের প্রাণে চড়ে। বন্ধুরা, আমি আরিয়ান। আমি আবারও চলে এসেছি এই সপ্তাহে একটা অসাধারণ রম্য রচনা নিয়ে। বন্ধুরা, আমাদের এই সপ্তাহের গল্পটি একটা হাস্যরসিক গল্প, একটা রম্য রচনা, একটা হাস্যরসিক গল্প। বন্ধুরা, এটি একটি রম্য রচনা এবং গোফেশ্বরের সঙ্গিনী পত্রপাঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাছাড়াও লেখকের এই গল্পটি গোফেশ্বর দারোগা, সেটি একটি সিরিজ এবং এই সিরিজে আপনারা 30টি গল্প পেয়ে যাবেন গোফেশ্বর দারোগার উপরে, এবং সেটা এক ঝাঁকি খাকি গল্পগ্রন্থতে পাওয়া যাবে। যেখানে আপনারা এটা পাবেন তার নাম হচ্ছে এক ঝাঁকি খাকি। ওকে, তো আপনারা চাইলে সেখান থেকেও পড়তে পারেন, অথবা যেই পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল পত্রপাঠ, সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে এই গল্পটি পড়তে পারেন। বন্ধুরা, আরেকটা কথা, সেটা হলো কি, একটা ইনফরমেশন বারবার আমাদের কাছে উঠে আসছে যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কি কোনো টাকা পয়সা লাগে? না, লাগে না। গল্পের গরু কেন, ইউটিউবের কোনো ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকন প্রেস করার জন্য, কমেন্ট করার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। আমরা যেইভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করি, ইউটিউবটাও ঠিক সেরকমই একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে যতগুলো চ্যানেলস আছে, যেখানে মানুষজন নিজের ক্রিয়েটিভিটি অথবা যে কোনো রকমের চ্যানেল সেটা হোক না কেন, সেটা ফিল্ম আর্টের উপরে হতে পারে, হ্যান্ডওয়ার্কের উপরে হতে পারে, আর্ট গ্যালারির উপরে হতে পারে, মিউজিক সঙের উপরে হতে পারে, যত রকমের ক্রিয়েশন আছে সমস্ত ক্রিয়েশনেরই আলাদা আলাদা যে জায়গাগুলো, জর্নারগুলো আছে, যারা সেই জর্নারগুলো নিয়ে কাজ করে, তারা ইউটিউবে নিজের চ্যানেলটা খুলে সেই নিয়ে কাজ করছে বা আপনাদের সামনে সেই জিনিসগুলোকে আনার চেষ্টা করছে। কিন্তু তাদের সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা দিতে হয় না, এটা বিনামূল্যে। আপনারা গল্পের গরু চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমরা প্রত্যেক সপ্তাহে যে নতুন গল্পটা নিয়ে আসছি সেটা সবথেকে আগে ইনফরমেশন আপনার অবধি পৌঁছে যাবে, মেসেজ পৌঁছে যাবে। আপনি আপনার ইউটিউবটা যখনই খুলবেন দেখবেন যে গল্পের গরুর থেকে কি গল্প দেওয়া হয়েছে, বা কোনো নতুন কিছু গল্পের গরু নিয়ে আসতে চাইছে সেটার সম্বন্ধে কিছু ইনফরমেশন যেগুলো আমরা দিয়ে থাকি, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং আপনারা সেখানটাতে কমেন্টও করতে পারবেন, লাইকও করতে পারবেন, নিজের মতামত জানাতে পারবেন থ্রু দ্য কমেন্ট, এবং সেটাও কিন্তু বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগে না। ওকে, তো এটা একটা ভুল ধারণা অনেকের তৈরি হচ্ছিল যে সাবস্ক্রাইব করতে টাকা লাগে, তাই অনেকে সাবস্ক্রাইব করছিলেন না বা লাইক কমেন্ট করছিলেন না, কিন্তু সেটা একদম ভুল ধারণা, একদম না। তো সবাইকে রিকোয়েস্ট, প্লিজ আমাদের গল্পগুলোকে আপনারা একটু লাইক কমেন্ট করবেন, তাহলে লেখকদেরও ভালো লাগে, লেখকরাও আরো উৎসাহিত হয়, তারা আরো ভালো ভালো গল্প আমাদের অবধি পাঠাবে এবং সেটা আমাদের মাধ্যমে আপনাদের অবধি পৌঁছাতে পারবে। ওকে, আর একটু শেয়ার করে দিন। শেয়ার করতেও কোনো টাকা পয়সা কিন্তু লাগে না। আপনার প্ল্যাটফর্মগুলোতে ইউটিউব, আপনার ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বা আপনি পার্সোনালি যদি কাউকে পাঠাচ্ছেন মেসেঞ্জারে, সেটা আপনি যে শেয়ার করতে পারেন, শেয়ার করে তার অবধি পাঠাতে পারেন, তাতেও কোনো টাকা পয়সা কিন্তু লাগে না। ঠিক আছে, তো এটাই আজকে বলার ছিল, কারণ এটা বারবার উঠে আসছিল আমাদের কাছে, তাই এটা বলাটা খুব দরকার ছিল। তাহলে আজ আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের এই সপ্তাহের গল্পে। গল্পের নাম গোফেশ্বরের সঙ্গিনী, আমাদের লেখক প্রণব কুমার চক্রবর্তী। শুরু করছি তাহলে। উদ্বোধনের দিন সকাল থেকেই বৈকুণ্ঠপুর থানার বড় দারোগা গোফেশ্বর রায়ের সে কি ব্যস্ততা, আনন্দে ডগমগ। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটাছুটি করে সঙ্গিনীর উদ্বোধনের সমস্ত কাজকর্মের তদারকি গোফেশ্বর দারোগা নিজেই করছেন, আর সবাইকে নানান রকমের কাজের ইনস্ট্রাকশন দিচ্ছেন। এতদিনে ওর একটা অন্যতম ভেঞ্চার এলাকা থেকে নেশা তাড়াবার দাওয়াই, সঙ্গিনীর উদ্বোধন। একদমই সাবেকি পুলিশের কার্যপদ্ধতির বাইরে এক নতুন ধরনের রাস্তা, একটা পরিবর্তন। ওকে এই সঙ্গিনীর ব্যাপারে থানার সব অফিসার ফোর্সদের সাথে কি লড়াইটাই না করতে হয়েছে। কেউ তো ব্যাপারটাকে মানতেই চাইছিল না, যত সব বাজে যুক্তি খাড়া করছিল। এলাকা থেকে নেশা তাড়াবার ব্যাপারটা এলাকার মহিলাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে যে ওদের কি অসুবিধা, সেটা গোপেশ্বর দারোগার মোটেই মাথায় ঢুকছিল না। সবাই বলা শুরু করেছিল, এলাকার মহিলাদের সাথে যোগাযোগ করতে গেলে নিশ্চয়ই বদনাম হবে, বিপদও হতে পারে। এলাকার লোকজনের হাতে চরিত্রহীন বলে মারধর পর্যন্ত খেতে হতে পারে। এমনিতেই পুলিশের হাজার বদনাম, ঘুষখোর, অসভ্য, বর্বর, মদমাতাল, সরকারের দালালি করা ছাড়া অন্য কোনো কাজ করে না।
তার উপরে যদি এসব করতে গেলে গায়ে মহিলা সংক্রান্ত গন্ধ লাগে, তাহলে বাড়িতে বউ ছেলেমেয়ের কাছে আর মুখ দেখানো দায় হয়ে পড়বে। গোফেশ্বর দারোগা কিছুতেই ওইসব অফিসার ফোর্সদের ব্যাপারটা মানাতেই পারছিলেন না। কিছুতেই বোঝাতে পারছিলেন না যে এই শতকরা ৮০ থেকে ৫০ ভাগ পুরুষ মানুষ কোনো না কোনোভাবে মহিলাদের উপর নির্ভরশীল। কেউ মায়ের উপর, কেউ আবার মাসি, পিসি, দিদিমা, কাকিমা, দিদি কিংবা বোনের উপর নির্ভরশীল। বিবাহিত পুরুষদের শতকরা ৭০ থেকে ৭৫ ভাগ ঠিক বইয়ের বশে না হলেও তারা স্ত্রী দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারা কোনো মতেই বউকে চটাতে চায় না। আর যারা অল্প বয়সী প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, তাদের তো প্রায় ৯০%ই সারাক্ষণ প্রেমিকা বউয়ের মন রাখতে ব্যস্ত। দারোগাবাবু নিজের উদ্যোগে বিভিন্ন কাজ, বইপত্র, ম্যাগাজিন, জার্নাল, এমনকি বিভিন্ন দেশের পুলিশের এই ধরনের কার্যপদ্ধতির রিপোর্ট ঘেঁটে পড়ে ওদের দেখিয়ে শুনিয়ে অনেক বুঝিয়েছেন। তারপরেই অবশ্য বরফটা গলেছে। অর্থাৎ এলাকার শতকরা ৮০% পুরুষ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্ভরশীল। সেই কারণেই লাঠি বন্দুক না ধরে যদি এলাকার মহিলাদেরই উদ্যোগী করা যায়, তাহলে এলাকা থেকে নেশাভাং এবং টুকিটাকি অসামাজিক সব অপরাধগুলো সম্পূর্ণভাবে নির্মূল করতে না পারলেও সংযত করা সম্ভব। তবে এই ক্ষেত্রে থানার সমস্ত অফিসার ফোর্সদেরকে এগিয়ে যেতে হবে। এলাকার মহিলাদের সাথে বন্ধুর মতো মিশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ওদের আশ্বস্ত করতে হবে যে বিপদে আপদে পুলিশ সর্বদা তাদের পাশে থাকবে। দু একজন অফিসাররা, যেমন ফোকলা মিত্তির নিশিকান্ত চাকলাদার, বাড়ির বউয়ের কথা বলে একটু গাঁইগুঁই করছিল বটে, কিন্তু গোপেশ্বর দারোগা ওসব ছেদযুক্তি গ্রাহ্যই করেন। উল্টো বলেছেন, এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখা এবং নিজের এই চাকরির সুবিধার জন্য প্রয়োজনে আমাদের প্রত্যেকের নিজেদের বউ ছেলে মেয়েদেরকে বোঝাবে, কিন্তু সঙ্গিনী এই থানায় আমি করেই ছাড়ব। সেই সঙ্গিনী প্রকল্পের আজ উদ্বোধন। এলাকায় আজ ব্যাপারটা নিয়ে হইচই পড়ে গেছে। কেউ বাদ নেই। প্রায় সমস্ত মহিলারাই গুটি গুটি পায়ে এসে হাজির হয়েছে থানার সামনের মাঠে তৈরি করা প্যান্ডেলের নিচে। আমন্ত্রিত সদস্যরাও বাদ নেই। বেশিরভাগই এলাকার ডাক্তার, কোর্টের উকিল, মুহুরি, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা এবং বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতানেত্রী এবং কর্মীরা। সংবাদপত্র, টিভি চ্যানেলের লোকজন আর চিত্র সাংবাদিকরা সব এসে হাজির হয়েছে। সঙ্গিনীর উদ্বোধন করবেন পুলিশ রেঞ্জ ডিআইজি রহমতুল্লাহ সাহেব। খবর এসেছে, জেলার বড় সাহেব ডিআইজি রহমতুল্লাহ সাহেবকে সঙ্গে নিয়ে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। এলাকার বিডিও প্রধান এবং বিধায়ক তখন পর্যন্ত এসে পৌঁছায়নি, তবে সবাই এক্ষুনি এসে পড়বে। স্বভাবতই গোফেশ্বর দারোগা সকলের আপ্যায়ন এবং বিধায়ক আর ডিআইজি সাহেবের আসার ব্যাপারে ব্যস্ত হয়ে পড়েছেন। প্যান্ডেলে উপস্থিত সবাইকে সৌজন্য বিনিময় করে গোলাপ ফুলের কুড়ি, চা, কফি, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি যোগান দিতে তিনি ব্যস্ত। থানার সমস্ত অফিসারদের বড়বাবু বলে দিয়েছেন, আমন্ত্রিতদের যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। নিজের অফিসের চেম্বারের পাশে ভাঙাচোরা যে ঘরটিতে ভাঙা টেবিল, চেয়ার, পুরাতন কাগজপত্র সব বোঝাই করে রাখা ছিল, সেটাকে খালি করে সরিয়ে রীতিমতো রংপোচ করে গোপেশ্বর দারোগা সঙ্গিনীর অফিস তৈরি করেছেন। সেখানে বসেই এরপর থেকে সঙ্গিনীর সমস্ত কার্যকর্ম চলবে। সঙ্গিনীর ভবিষ্যতের কর্মকাণ্ডের ব্যাপারটা শুনে সবাই থানার বড়বাবুকে সাধুবাদ জানানো শুরু করেন। উপস্থিত সমস্ত টিভি চ্যানেল এবং সংবাদপত্র, চিত্র সাংবাদিকরা বড়বাবুকে বাইট দেওয়ার জন্য চাপাচাপি শুরু করেন। কেউ আবার জানতে চাইছেন, সঙ্গিনীর আইডিয়াটা কি উনার নিজের মস্তিষ্কে প্রসূত? নবান্নে দিদিকে জানানো হয়েছে। উনি সাংবাদিকদের ওই সমস্ত অনুরোধ নাস্বাদ করে হাসি মুখে বলছেন, আরে বাবা, এখনো সব রাখুন মশাই, পরে হবে। পরে অনেক সময় পাবেন, দেখবেন চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আগে গোটা ব্যাপারটা ভালোই শুরু হয়ে যেতে দিন, তখন দেখবেন গোটা ব্যাপারটা আপনাদের কাছে জলের মতো পরিষ্কার। বড়বাবু আজ একেবারে যেন দিল খোলা মানুষ। খরচে সে আজ কোনো রকম কার্পণ্য করতে রাজি নন। কেউ যেন তার এই ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি ধরতে না পারে। থানার সব অফিসার ফোর্সদের বারবার করে বলেছেন, আপনারাও কিন্তু নিজেরা যা মন চায় খেয়ে নেবেন, সংকোচ করবেন না। খবরটা পৌঁছে গেল দামিনীর কানে। তখন 12টাও বাজেনি,
সবেমাত্র রান্না সেরে এক কাপ গরম চা নিয়ে টিভি খুলে বসেছে। গিন্নি হতো এসা প্রোগ্রামটা দেখতে। প্রোগ্রামটার আজকের বিষয়বস্তু বাড়ির কর্তাদের কিভাবে কন্ট্রোলে রাখতে হয়। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। প্রোগ্রামটা সবে শুরু হয়েছে, অমনি কলিং বেল বেজে উঠল। নিশ্চয়ই মহাদেব হোমগার্ড চায়ের ফরমাশ নিয়ে এসেছে। রান্নাঘর থেকেই দামিনী দেবী থানার পাইলট গাড়ি ঢোকবার শব্দটা শুনতে পেয়েছে। নিঘাত সব সাহেব সুহেব কিংবা মন্ত্রীরা এসেছে। ওদের আসা মানেই বাসা থেকে চা করে নিয়ে গিয়ে ওদের খাওয়ানো। দামিনী বহুবার বলেছে ও এসব করতে পারবে না, কিন্তু গোপেশ্বর দারোগা ওসব শুনতে মোটেই রাজি নন। প্রত্যেকবারই হোমগার্ডকে পাঠিয়ে দেন, না করে আর উপায় থাকে না। আমি কিচ্ছু করতে পারবো না বলে দামিনী দেবী গজগজ করতে করতে উঠে গিয়ে দরজা খুলতেই দেখেন দরজার সামনে থানার মালবাবু ফোকলা মিত্তিরের বউ দাঁড়িয়ে। পেছনে ভিড় করে দাঁড়িয়ে আছে রসময় বাবু, গুহবাবু, নিশিকান্ত বাবু, লম্বোদর মান্নার গিন্নিরা। লজ্জায় জিভ বের করে বললেন, সরি দিদি, কিচ্ছু মনে করবেন না। আমি ভেবেছিলাম আপনাদের বড়বাবু হোমগার্ডকে পাঠিয়েছেন সাহেবদের চা বানিয়ে নিয়ে যাওয়ার ফরমাস দিতে। যাই হোক, এই অবেলায় সবাই দল বেঁধে আমার কাছে, কি ব্যাপার? দামিনী ওর কথা শেষ করতে পারেনি। তার আগেই ফোকলা মিত্তিরের স্ত্রী আদরি দেবী পরনে শাড়ির আঁচলটা টেনে কোমরে গুজে কান্না ভেজা গলায় বলে ওঠেন, বলেন দিদি, এইটা কি বড়বাবুর ঠিক কাজ হইল? সব বাইরে জোর কইরা অন্য মাইয়া মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়া। বড়বাবুর যখন শখ হইছে, উনি আমাগো মানুষদের ছাইরা দিয়া নিজেও তো ওইসব করতে পারেন। জানেন দিদি, রসময়ের গিন্নি খানিকটা রাগত স্বরে বলে ওঠেন, আমরা বরাবরই থানার কোয়ার্টারে থাকি, বহু বড়বাবু দেখেছি, কিন্তু এমন বড়বাবু জীবনে দেখিনি। দামিনী বিস্মিত, বুঝেই উঠতে পারছে না হঠাৎ কেন ওরা ওকে এসব কথা শোনাচ্ছে। খানিকটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? সত্যি কইতাছেন? মালবাবুর বউ জিজ্ঞাসা করেন, আপনি এইসবের কিচ্ছু জানেন না? বড়বাবু আপনার সাথে এই ব্যাপারে মোটেও কোনো আলোচনা করেননি? অদ্ভুত ব্যাপার। না, বিশ্বাস করুন, আমার সাথে এই ব্যাপারে উনি কোনো আলোচনা করেননি। তা হইলেই বোঝেন। আদুরি দেবী অন্যান্য সঙ্গীতের দিকে তাকিয়ে বলে ওঠেন, কি সর্বনেশে কাণ্ড! এরেও না জানাইয়া গোটা কামটা গোপনেই সারছে। মোটেই ভালো ব্যাপার নয়। বুঝলেন দিদি, এখন দেখতাছি শুধু আমাগো কপাল পুড়ে নাই, আপনারও পড়ছে। দামিনীর চোখের সামনে ভেসে ওঠে সকালবেলার দৃশ্যটা। দারোগাবাবু বেশ ফুরফুরে মেজাজ। সকালে ঘুম থেকে উঠে অন্যদিন বেডটির সাথে খবরের কাগজটা পড়ে বিছানা থেকে নামেন, কিন্তু আজ ওসবের নাম গন্ধ নেই। টয়লেট পর্ব সেরে ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে গোফে কালো রং লাগিয়েছেন আর নিজের মনে গুনগুন করে গানের কলি আওড়াচ্ছিলেন, আয় তবে সহচরী। হুম 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 হুম। ব্যাপারটা দামিনীর নজর এড়ায়নি। ব্যাপারটা কি? খানিকটা উৎসুক হয়ে ও জিজ্ঞাসা করেছিল, হঠাৎ এত আনন্দের কি হয়েছে, এত পরিবর্তন? গোফেশ্বর দারোগা মুচকি হেসে বলেছিল, বুঝলে গিন্নি, রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া বইছে, সবাই পরিবর্তনে গা ভাসিয়েছে। ও কি আর নিজেকে সরিয়ে রাখতে পারে? সবটাই এখন কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে। দামিনী সবাইকে শান্ত করার জন্য বলে, উনি বাড়ি ফিরলে কথা বলে ব্যাপারটা জেনে যা করার করবেন। হায় কপাল! কথাটা শোনা মাত্রই আদুরি দেবী কপাল চাপড়ানো শুরু করলেন। অন্যদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, এ বাবা, এ কার কাছে কইতে আইছি, আজ তো সব কাম সারা হইয়া যাইব, অখন না গেলে হইব কি কইরা? দিদি, আপনার পায়ে পড়ি, আমাগো বাঁচান। বুঝতে তো পারছেন, পুরুষ মানুষ যদি একবার অন্য মাইয়া লোকের সাথে মিশনের সুযোগ পায়, তা হইলে তো আমাগো দিকে আর ঘুইরাও তাকাবে না। দামিনীর দারোগাবাবুর চরিত্র সম্বন্ধে ভাবতে কষ্ট হচ্ছে। এতদিন ঘর করেছে, কিন্তু এক মুহূর্তের জন্য ওর এমনটা মনে হয়নি। পরক্ষণেই মনে হয় নিশ্চয়ই একটা কিছু ঘটতে চলেছে, না হলে এরা সবাই দল বেঁধে এই অবেলায় ওর কাছে কেন আসবে? সবার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ। ব্যাপারটা যদি সত্যি হয়, তাহলে ঘোরতর বিপদ। দামিনী মনে মনে ভাবে, 50 ঊর্ধ্ব বেশিরভাগ পুরুষই অন্য মহিলা দেখলে চুপ চুপ করে, ভালো লাগে। আলাপ হলে অনেকেই আবার স্ত্রীকে লুকিয়ে তার সাথে পরক্রিয়া প্রেম শুরু করে।
এসব মোটেও অ্যালাউ করা যাবে না, এখনই গিয়ে ওসব বন্ধ করতে হবে বলে দামিনী দেবী গোটা দলটাকে সঙ্গে নিয়ে গজরাতে গজরাতে থানায় গিয়ে হাজির। দেখলেন দারোগাবাবু উপস্থিত সমস্ত আমন্ত্রিত মহিলাদের সাথে বেশ রসিয়ে রসিয়ে গল্পে মশগুল। ফোকলা মিত্তির আর লম্বোদর মান্নার দায়িত্ব সবার হাতে একটা করে গোলাপ ফুলের বাট তুলে দেওয়া। ওরা সবাই সেই কাজে ব্যস্ত। নিশিকান্তবাবু আর রসময় চাকলাদার সবাইকে চা কফি আর মিষ্টির প্যাকেট দিয়ে বেড়াচ্ছেন। দেখছেন দিদি, ফোকলা মিত্তিরের গিন্নি কাঁদো কাঁদো সুরে বলে ওঠে, জীবনে আমারে একটা দোপাটি ফুল কিনা দেয় নাই, আজ দেখেন অগো গোলাপ ফুল দিতেছে, কন এটা কি সহ্য করন যায়? আপনি বলেন দিদি, আপনার উনি কোনোদিন আপনার লগে বইসা এইভাবে গপ্প করছে? আপনারে কোনোদিন গোলাপ ফুল আইনা দিছে? এইটা আমাকে ঘর সর্বনাশ করবে দিদি। দামিনীর আগে ফুসতে ফুসতে সবাইকে নিয়ে প্যান্ডেলের ভেতরে গিয়ে ঢুকলেন। ওকে দেখেই থানার মেজবাবু বলে উঠল, আরে আসুন আসুন, এত দেরি করলেন যে? থানায় আজ সঙ্গিনীর প্রোগ্রাম, আর থানার কম্পাউন্ডে থাকা অফিসারের সঙ্গিনীরাই যদি উপস্থিত না থাকে ভালো দেখায়। থামুন আপনি। দামিনী রীতিমতো খেকিয়ে উঠল, আমাগো আইতে কইছেন যে আইব? আদুরি দেবী সংযোজন করে বলে উঠেন, বেবাক কামটা তো আমাগো লুকাইয়া করণের দান দাইছিলেন, আমরা কি আর বুঝি না? খাইছে। মান্নাবাবু গিন্নির আওয়াজ শোনা মাত্রই ঘাড় ফিরিয়ে দেখে বলে ওঠেন, ওই দেখেন আইয়া পড়ছে, কইছিলাম না? কথা শেষ করতে পারলেন না। মান্নাবাবু ভিমড়ি খেয়ে গোলাপের ট্রে শুদ্ধ মাটিতে পড়ে গঙ্গাতে শুরু করলেন। তাই তো মান্নাবাবুর এহেন অবস্থা দেখে লম্বোদর বাবু ঘুরে কোপেশ্বর দারোগার উদ্দেশ্য বললেন, স্যার এবার কি হবে? আপনার জন্য তো আমাদের সংসারে গৃহযুদ্ধ বেঁধে যাবে, সামাল দেব কিভাবে? ও কি সামাল দেওয়ার ব্যবস্থা করবে? দামিনী বলেন, দেখুন এইবার আমি এর ব্যবস্থা করছি, আপনারা কেউ ঘাবড়াবেন না। মান্নাবাবু আর লম্বোদর বাবুর আর্তনাদ শুনে গোপেশ্বর দারোগা বলে উঠলেন, সো লং গোপেশ্বর দারোগা ইজ হেয়ার, নো ফিয়ার। ডিয়ার, আপনারা ধৈর্য ধরুন, আই এম গোয়িং টু সলভ ইউর ফিয়ার। উনাদের ফিয়ার তো তুমি মেটাবে, কিন্তু তোমার ফিয়ার কে মিটাবে? আই এম হিয়ার টু কিল ইউ ডিয়ার। দামিনী সাঙ্গপাঙ্গ নিয়ে হন হন করে এগিয়ে গিয়ে বাঘিনীর মতো দারোগা বাবুর উপরে ঝাঁপিয়ে পড়ে জামার শানের অংশটাকে চেপে ধরে হিড়হিড় করে টানতে শুরু করলেন। সে এক বিরল দৃশ্য। থানার সঙ্গিনীর উদ্বোধনের দিন সেই থানারই বড় দারোগা শ্রীমান গোপেশ্বর রায়কে তার সহধর্মিনী জামার কলার ধরে টানতে টানতে বাসায় নিয়ে যাচ্ছে। হইচই শুরু হয়ে গেল। টিভির ক্যামেরাম্যান এবং চিত্র সাংবাদিকরা সব ব্যস্ত হয়ে উঠল ছবি তোলার জন্য। চারিদিকে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠছে। গোপেশ্বর দারোগা লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখছে। সবাই বারবার বলছে মুখটাই তো তোলার জন্য, কিন্তু ওর সেই দিকে স্বাভাবিকভাবে আর কোনো হুঁশ নেই। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে এতক্ষণ ধরে আমাদের এই গল্পটা শোনার জন্য। কেমন লাগলো আমাদের গোপেশ্বর সঙ্গিনী, প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন, আর কোন জর্নারের গল্প আপনারা বেশি শুনতে চাইছেন, এটাও কিন্তু কমেন্ট সেকশনে একটু জানাবেন। আমি আবারও আরেকবার এই কথাটা বলে দিই আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে যারা জানেন না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। আমাদের গল্পের গরু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেও আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে আমাদের প্রত্যেক সপ্তাহের গল্পটা আপনার অবধি পৌঁছে যায়, আপনি সেটাকে শুনতে পারেন, আপনি আনন্দ নিতে পারেন। আর বন্ধুরা, আপনাদের আত্মীয় স্বজন, পরিবারজন, বন্ধু বান্ধব, চেনা পরিচিত কেউ যদি খুব ভালো লেখক লেখিকা হয়ে থাকে, আমাদের ইমেল আইডিতে তারা ১,৫০০ শব্দের মধ্যে গল্প পাঠালে আমরা নিশ্চয়ই সেই গল্প উপস্থাপনা করব। কিন্তু তার সমস্ত অ্যাড্রেস, যে এটা তার লেখা গল্প, তাই তার গল্পের লাস্ট পেজে সমস্ত অ্যাড্রেস ডিটেল উইথ ফোন নাম্বার দিয়ে দিতে হবে। থ্রু ফোন গল্পের গরু যোগাযোগ করে নেবে সেই সমস্ত মানুষজনকে, এবং বিনামূল্যে তাদের গল্প আমরা উপস্থাপনা করব আমাদের চ্যানেলে। বন্ধুরা, গল্পের গরু চ্যানেলটা একটা চেষ্টা সমস্ত নতুন লেখক লেখিকাদের গল্প আপনাদের অবধি পৌঁছে দেওয়া। তাই সবাই যদি একটু লাইক কমেন্ট করেন, এই সমস্ত গল্প যারা লিখছে তারা উৎসাহ পায়, এবং আমরাও অনেকটা উৎসাহ পাই কি হ্যাঁ, আপনারা আমাদের গল্প পছন্দ করছেন। বন্ধুরা, আপনাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্ট কিন্তু আমাদের অনেকটা উৎসাহ যোগায় কি আমরা এই কাজটাকে আরো ভালোভাবে করি, আরো ভালোভাবে উপস্থাপনা করি, এবং আমাদের লেখক বন্ধুদেরও এটা প্রচন্ড উৎসাহ যোগায়। এবং ভবিষ্যতেও লেখক লেখিকারা কিন্তু এইভাবে এগিয়ে আসবে।
আপনারা যদি একটা লাইক, একটা কমেন্ট করেন, আপনাদের একটা লাইক, একটা কমেন্টের প্রচুর ভ্যালু আমাদের সবার কাছে। তাই আমার আবারও রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের গরু চ্যানেলটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। নমস্কার।